হ্যালো, তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুলের পার্ট 1 ভিডিওতে গ্রুপ এ এবং গ্রুপ বির যে এমসিকিউ এবং এসিকিউগুলো রয়েছে তার উত্তর করানো হয়েছে এবং গ্রুপ সি এর 3-1 প্রশ্নের উত্তরটা করানো হয়েছে। আজ থেকে এখন শুরু হবে 3-1 অথবা থেকে। 3-1 অথবা কী বলেছে দুটি পরিবাহীর প্রবাহ মাত্রা একই। কী বলছে? দুটি পরিবাহীর প্রবাহমাত্রা একই, পরিবাহীর দুটির বিভব প্রভেদের অনুপাত 2:5 হলে, বিভব প্রভেদের অনুপাত 2:5 হলে রোধের অনুপাত কত হবে? কি কি দেওয়া আছে? দুটি পরিবাহীর প্রবাহমাত্রা একই এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ দেওয়া আছে, বিভব প্রভেদের অনুপাত। তিনের একের অথবা দেওয়া আছে কি আমরা ধরে নিতে পারি কি এখান থেকে ধরি প্রথম পরিবাহীর রোধ কত? R1 ও বিভব প্রভেদ কত? 2V। দ্বিতীয় পরিবাহীর রোধ R2 ও বিভব প্রভেদ 5V। উভয় পরিবাহীর প্রবাহ মাত্রা যেহেতু সেম দেওয়া আছে ধরে নেব প্রবাহ মাত্রা কত? I। এখান থেকে ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি? ওহমের সূত্র অনুসারে আমরা V সমান I R, এটা হচ্ছে ওহমের সূত্র। V সমান I R। তো এখান থেকে আমরা কী পাবো? I সমান কত? I সমান V/R। এবার শর্তে এখানে কি দেওয়া আছে না, শর্তে দেওয়া আছে কি 2V/R1, অর্থাৎ দুটো পরিবাহী যে সমান, যেহেতু I সমান তাই প্রথমটার ক্ষেত্রে কত হবে? 2V/R1, দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? 5V/R2। এখান থেকে আমরা R1/R2 করে VV ক্যান্সেল আউট হয়, R1/R2 সমান কত পাবো আমরা? R1/R2 সমান 2/5, অর্থাৎ R1:R2 সমান কত? 2:5, অর্থাৎ দুটি পরিবাহীর রোধের অনুপাত কত? 2:5। 3-2 কি বলেছে না, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। এই কোশ্চেনটা প্রত্যেকটা স্কুলে রয়েছে। কি বলেছে? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন চালনা করলে, আমরা কি জানি ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি? সেখানে হচ্ছে CaC2, সাথে কি চালনা করছে? নাইট্রোজেন। কতটুকু টেম্পারেচারে? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 11 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড এর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? ক্যালসিয়াম সায়ানামাইড, তার সঙ্গে CaCN2, আর এর সাথে কি উৎপন্ন হয়? কার্বন। এই যে দুটো জিনিস, এটা কি ক্যালসিয়াম, এটা কি ক্যালসিয়াম কার্বাইড, এটা নাইট্রোজেন, আর কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম সায়ানামাইড, এটা ঠিকঠাক ভাষায় লিখলে হয়ে গেল। আর এটা কার্বন। এই যে দুটোর মিশ্রণ, এই দুটোর মিশ্রণকে বলা হয় কি? নাইট্রোলিন। তারপরে বলেছে 3-2 অথবা একটি বর্ণহীন গ্যাস একে উত্তপ্ত CuO কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে চালনা করায় বি গ্যাস পাওয়া গেল। বি গ্যাসকে উত্তপ্ত Mg ধাতুর ওপর দিয়ে চালনা করায় কঠিন পদার্থ সি পাওয়া গেল। সি এর সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়ায় এ গ্যাস পাওয়া গেল। ABC শনাক্তকরণ করো এবং সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণগুলি দাও।
এবার দেখো ঘুরে এ থেকে শুরু করে আবার এ এসছে, এবার এ গ্যাসের সাথে এর সাথে বিক্রিয়ায়, এর সাথে কার বিক্রিয়ায়, কপার অক্সাইডের বিক্রিয়ায় বি গ্যাস পাওয়া যায়। বি গ্যাসকে এমজিএসের উপর দিয়ে চালনা করলে কঠিন পদার্থ সি পাওয়া যায়। সি এর সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়ায় এ গ্যাস পাওয়া যায়। এবার এবিসি সনাতন মতো বলেছে, তো আমরা কি এখানে ধরে নিতে পারবো, আমরা ধরে নিতে পারি যে ফুটন্ত জলের সাথে বিক্রিয়া এবার যেহেতু এ গ্যাস ঘুরে আসছে এবং সিও এর সাথে বিক্রিয়া করায় বি গ্যাস পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো কী ধরতে পারি আমরা, যে আমরা জানি কি এটা 3-2 অর, আমরা কি জানি উত্তপ্ত কপার অক্সাইডের সাথে কার বিক্রিয়ায়, অ্যামোনিয়া যদি বিক্রিয়া ঘটানো হয়, NH3 যদি বিক্রিয়া ঘটানো হয়, কি উৎপন্ন হয়, উৎপন্ন হয় Cu প্লাস N2 প্লাস H2O। সমাধান করলে কত হবে, এটা 3Cu 2NH3 উৎপন্ন হয় 3Cu 2N2 প্লাস 3H2O। এই যে গ্যাসটা কি, এটা কি একটা বর্ণহীন গ্যাস, এটা এ গ্যাস বর্ণহীন, উৎপন্ন হয়েছে একটা গ্যাস কি বি গ্যাস উৎপন্ন হয়েছে। এবারে বি এর সাথে কার বিক্রিয়া বলেছে, N2 এর সাথে Mg এর বিক্রিয়া। N2 এর সাথে যদি Mg বিক্রিয়ায় উৎপন্ন হয় কি ম্যাগনেসিয়াম নাইট্রাইট, তার সংকেত কি Mg3N2। এটা কি একটা কঠিন পদার্থ, ম্যাগনেসিয়াম নাইট্রাইট। কি এটা ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এখানে সমদ্রধন করলে কত হবে, এটা 3 দিলে হয়ে যাবে সমদ্রধন। এবার এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে মানে Mg3N2 এর সাথে কার বিক্রিয়া, যদি আমরা ফুটন্ত জলের বিক্রিয়া করি H2 এর বিক্রিয়া ঘটায় উৎপন্ন হয় কি না MgOH3 মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর তার সাথে 2 মলিকুল অ্যামোনিয়া। এটা কি আবার ঘুরে অ্যামোনিয়া এ চলে আসলো, কোশ্চেন কি বলেছিল, কোশ্চেন বলেছিল না যে একটি বর্ণহীন গ্যাস একে উত্তপ্ত করলে, একে বর্ণহীন গ্যাস অ্যামোনিয়াকে কপার অক্সাইডের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় নাইট্রোজেন গ্যাস, যেটা বর্ণহীন গ্যাস। এই নাইট্রোজেনের সাথে বিক্রিয়া কার হয়, নাইট্রোজেনের সাথে Mg এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হয়, যেটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের সাথে কার বিক্রিয়ায়, যদি জলের বিক্রিয়া ঘটানো হয় আবার এ তৈরি হচ্ছে। তো এখানে এ বি সি কে গ্যাস, এটা হচ্ছে সি। তো এ কে এ সমান আমরা লিখতে পারি এ ইমপ্লাইজ অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া। বি কি হবে, বি হবে নাইট্রোজেন N2 নাইট্রোজেন। সি কি হবে Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এই গেল 3-2 অর। এবার 3-3 কি বলেছে না, থার্মিট মিশ্রণ কি, এই পদ্ধতিতে লোহা নিষ্কাশনের বিক্রিয়াটি লেখো। তো থার্মিট মিশ্রণ কি, থার্মিট মিশ্রণ হলো যেটা গোল্ডস্মিথের থার্মিট মিশ্রণ। থার্মিট মিশ্রণ হলো 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ Al চূর্ণের মিশ্রণ। এই মিশ্রণটা কি বলা হয়, থার্মিট মিশ্রণ। এখানে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের বিক্রিয়াটি কি হয়, যে Al2O3 সাথে কার বিক্রিয়া হয়, এই অ্যালুমিনিয়াম চূর্ণের বিক্রিয়া হয়, বিক্রিয়া কি উৎপন্ন হয়, Fe উৎপন্ন হয়, তার সাথে Al2O3 তৈরি হয়। সমাধান করলে কি হবে, এটা 2, এটা 2। এটা হচ্ছে আয়রন উৎপাদনের, থার্মিট মিশ্রণে আয়রন তৈরির রাসায়নিক বিক্রিয়া। 3-3 অথবা অর কি বলেছে, দেখো 3-3 অথবা অর কি বলেছে, অ্যালুমিনিয়াম ও কপারের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। তো অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক কে বক্সাইট, সবাই জানো বক্সাইট, সংকেত Al2O3.2H2O। যদি আরও আরেকটা জানতে চাই, ওটা হচ্ছে গিবসাইট, একটা আকরিক আছে, গিবসাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় Al2O3.3H2O। আর আছে কপারের আকরিকের নাম কি, কপারের আকরিক হচ্ছে কপার পাইরাইটিস, এর সংকেত কি না CuFeS2।
এভাবে লেখা যায়। অথবা কী লেখা যায়, Cu2s, Fe3, Fe2s3। এই গেল কি যে 4 নম্বর স্কুল চাকদা রামলাল একাডেমির গ্রুপ সি এর প্রশ্ন উত্তরগুলো। এবার গ্রুপ ডি এর প্রশ্ন উত্তর শুরু করা হবে। তাই তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবার গ্রুপ ডির প্রথম প্রশ্ন, গ্রুপ ডির 4-1। কী বলছে গ্রুপ ডির প্রথম প্রশ্ন, যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কী পরিমাণ CO2 পাওয়া যায়, এসটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, CaCO3। আমরা সমীকরণটা লিখে আমরা জানি মোলের যে রাসায়নিক গণনার অঙ্কের প্রথম কাজ আমাদের সমীকরণ লেখা। তাই কাকে উত্তপ্ত করছে, ক্যালসিয়াম কার্বনেটকে, সংকেত কি CaCO3। যদি আমরা উত্তপ্ত করি মানে তাপ দিই, তাপ দিলে উৎপন্ন হবে কি, ক্যালসিয়াম অক্সাইড যোগ CO2। এই তো বিক্রিয়া, এই সমুদ্রবিধান করাই আছে, তো সমাধান করতে হয় না। প্রথম কাজ আমাদের বিক্রিয়া লিখতে হয়, সেকেন্ড কাজ সমুদ্রবিধান করতে হয়। তারপর মোল কনসেন্ট্রেশন আমরা কী লিখতে পারি, এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট তাপ বিয়োজিত হয়ে 1 মোল কী তৈরি করে, ক্যালসিয়াম অক্সাইড, এবং 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত হয়, ক্যালসিয়ামের জন্য ভর কত হয় 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর, যোগ কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য কত 16 গুণ 3, যোগ করলে কত হবে 100। তো 1 মোলের ভর কত, 100 গ্রাম। আর কি আছে, কার্বন ডাই অক্সাইড দিয়েছে তো কোশ্চেনে কি বলেছে, উত্তর করে কী পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আমাদের শুধু কার্বন ডাই অক্সাইডের দরকার, আমাদের ক্যালসিয়াম অক্সাইডের তো ভর দরকার নেই। তো কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে, 12 যোগ 16 গুণ 2 সমান 44 গ্রাম। আমরা সমীকরণ থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি, যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে CO2 তৈরি হয় 44 গ্রাম। এর কোশ্চেন কি বলেছে না, 50 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে CO2 তৈরি হয়, এটা অর্ধেক হলে এটা অর্ধেক হবে 22 গ্রাম। উত্তর, তো একটা উত্তর পাওয়া গেল যে কত গ্রাম CO2 উৎপন্ন হয়, CO2 উৎপন্ন 22 গ্রাম CO2 উৎপন্ন হবে। 2 নম্বর বলেছে কি, 2 নম্বরের সাথে একটা কোশ্চেন দিয়েছে কি, যে এসটিপিতে এর আয়তন কত। আমরা কি জানি, তবে আমরা জানি এসটিপিতে CO2 অনুপাত কত, 44, তাই 44 গ্রাম CO2 এর আয়তন কত হয়, 22.4 লিটার মোলার ভরের সমান। এবার এসটিপিতে কত, 22 গ্রাম CO2 এর আয়তন কত হবে, 11.2 লিটার, অর্ধেক হবে। তো উত্তর কত আসলে, এটা 2 নম্বর উত্তর, যে এসটিপিতে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে, 11.2 লিটার। এই গেল 4-1। এবার 4-1 অথবা 4-1 অথবা কি বলছে, 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। এই যে অঙ্কগুলো করতে হলে আমাদের কি দেখতে হবে, মেন দেখতে হবে আমাদের রাসায়নিক সংকেত, মানে যৌগগুলোর সংকেত আর রাসায়নিক বিক্রিয়া। এখানে বলেছে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে KClO3। এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত। একে যদি আমরা উত্তপ্ত করি উৎপন্ন হয় কি, KCl উৎপন্ন হবে এবং O2 অক্সিজেন উৎপন্ন হবে। তো এটা তারপরে নেক্সট কাজ বলেছি সমদ্রবিধান করা। দেখো এদিকে কি আছে, K একটা, এদিকে K একটা, Cl একটা, Cl একটা, এদিকে O আছে 3টে এবং ওদিকে O আছে 2টো। তাই একে সমদ্রবিধান করার প্রয়োজন। করতে হলে আমাকে একে 2 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 দুগুণে 6 অক্সিজেন, 3 দুগুণে 6 অক্সিজেন। এদিকে 2 দিয়ে গুণ করার জন্য KCl এর মান চেঞ্জ হয়েছে, সেখানে 2 দিয়ে গুণ করতে হবে। এই হলো নিট বিক্রিয়া। এবার বিক্রিয়া করার পর আমাদের কি লিখতে হবে, মোল কনসেপ্ট। এটা কত মোল, 2 মোল KClO3 সাথে বিক্রিয়া করে 2 মোল KCl এবং 3 মোল কি উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। এবার ভর ক্যালকুলেশন। তা 2 মোল KClO3 ভর কত, তো 2 এর জন্য 2, KClO3 ভর কত হবে, K এর জন্য কত আসে 39, K এর পারমাণবিক ভর মানে পটাশিয়াম পারমাণবিক ভর কত 39, যোগ একটা Cl এর পারমাণবিক ভর কত 35.5, যোগ এখানে 3খানা অক্সিজেন আছে, তো 16 গুণ 3, কারণ অক্সিজেন পারমাণবিক ভর 16। তো এখান থেকে কত আসছে আমাদের বের করলে, যে 2 গুণ কত হবে 122.5, কত হবে 245 গ্রাম। মানে বারবার প্র্যাকটিস করে করে তোমাদের এই করে মুখস্থ করে ফেলতে হবে। এটা কত হবে, 3 মোল 3 গুণ
অক্সিজেনের কত হয় 32 সমান কত 96 গ্রাম। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে কী লিখতে পারি বা কী বুঝতে পারছি আমরা যে 96 গ্রাম KClO, এই 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে আমাদের KClO থেকে দরকার কত 245 গ্রাম। তো এটা এখানে লিখতে হবে আমাদের যে 96 গ্রাম O2 তৈরি করতে KClO3 দরকার কতটুকু দরকার 245 গ্রাম, তাই তো। এবার একইভাবে কত হবে 48 গ্রামে কত হবে 48 মানে ওটা অর্ধেক, তো এখানে কত হবে অর্ধেক 122.5 গ্রাম, বেরিয়ে গেল উত্তর। অতএব আমাদের KClO3 দরকার কত KClO3 দরকার 122.5 গ্রাম। তো হয়ে গেল এটা 4-এর 1-এর অথবা। তারপরে কোশ্চেন কি বলেছে না যে বলেছে 2 নম্বর 4-এর 2 জার্মান সিলভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত 18 গুণ 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায়। বলতে কি বোঝায় জার্মান সিলভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 গুণ 10⁻6 বলতে বোঝায়। যে প্রথমে তোমরা ওটা লিখে নেবে যে জার্মান সিলভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত জার্মান সিলভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখে নেবে। জার্মান সিলভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 গুণ 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় যে কি বোঝায় যে প্রতি 1 সেমি অথবা 1 মিটার জার্মান সিলভারের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তার বলতে জার্মান সিলভারের দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে কতটুকু না 18 × 10⁻⁻6 সেমি অথবা 18 × 10⁻⁻6 মিটার। এই গেল এটা। এবার এর সাথে আরেকটা কোশ্চেন বলেছে, এটা 1 নম্বরে ছিল। এর সাথে আরেকটা কোশ্চেন কি বলেছে যে দেখাও যে তাপীয় রোধ তড়িৎ রোধের সমতুল্য। এটা 2 নম্বরের, একটু বড় হবে। এটা তাপের চ্যাপ্টার কোশ্চেন বলেছে যে দেখাও যে কি তাপীয় রোধ আর তড়িৎ রোধ পরস্পরের সমতুল্য মানে একই রকম। আমরা এখান থেকে কি বলতে পারি যে এখানে প্রমাণ করতে আমাদের কী দরকার আমাদের জানা এখানে অথবা না পরের কোশ্চেন। এই যে তাপীয় রোধ তড়িৎ রোধের সম্পর্ক জানতে হলে আমাদের প্রথমে যে তাপ পরিবাহিতাঙ্কর যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখতে হবে। আমরা ধরে নিচ্ছি একটা ধাতুর পাত রয়েছে যার বেধ কত বেধ হচ্ছে ডি হলো। আর কি ধরবো ধরে নেবো না ধরি যে একটা কোনো ধাতুর বেধ কত ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, এবং দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বা দুই পৃষ্ঠের উষ্ণতা কত θ2 ও θ1, যেখানে θ2 গ্রেটার দেন θ1, θ2 গ্রেটার দেন θ1। তবে θ2 যদি θ1 থেকে বেশি হয় তবে θ2 পাত থেকে মানে θ2 দিক থেকে θ1-এর দিকে তাপ লম্বভাবে টি সময় ধরে গেছে। কত সময় ধরে গেছে টি সময় ধরে যে তাপ গেছে, টি সময় ধরে যে তাপ লম্বভাবে গেছে সেই তাপের মান কত হবে মান ধরে নেব আমরা। সেই তাপের মান ধরে নেব কত কিউ। আমরা এখান থেকে বলতে পারি সমীকরণ থেকে বা সূত্র থেকে কিউ সমান কত আসবে কিউ সমান আসবে কে ইন্টু এ ইন্টু θ2 বিয়োগ θ1 ইন্টু টি বাই টি। এখানে কিউ মানে কি যে তাপের এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে যে পরিমাণ তাপ যাচ্ছে, কে হচ্ছে কি এদের মধ্যে তাপ পরিবাহিতাঙ্ক বা ধ্রুবক তাপ পরিবাহিতাঙ্ক। এটা প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে আলাদা আলাদা মান হয়। এ হচ্ছে পাতের ক্ষেত্রফল, θ2 হচ্ছে উষ্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, θ1 হচ্ছে কি শীতল পৃষ্ঠের ক্ষেত্রফল, টি হচ্ছে সময়, ডি হচ্ছে বেধ।
তো এখান থেকে আমরা কি লিখতে পারি, টিকে যদি আমি এইদিকে নিচ্ছি তখন কী হবে, এটা তাপ পরিবাহিতার হার বলতে পারবো কিউ বাই টি সমান কত, θ2 বিয়োগ θ1 আমরা সাজিয়ে লিখলাম বাই ডি বাই কে এ। এই দুটোকে আমরা কোথাও নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলে কত হবে, কে ইন্টু এ। এই তো কিউ বাই টি সমান θ2 বিয়োগ θ1 বাই কে বাই ডি বাই কে এ। এটা পেলাম কোথায়, এটা পেলাম আমরা তাপ থেকে। এখানে কে কি, কে একটি তাপ পরিবাহিত, কে সমান কি এখান থেকে লিখতে পারি, কে ইকুয়াল টু তাপ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। এবার আমরা তড়িতের ধারণা থেকে, তড়িতের যে ধারণা রয়েছে, যে ওহমের সূত্র বা তড়িতের ওহমস ল অনুসারে আমরা কি বলতে পারি, যে যদি কোনো পরিবাহীর বিভব প্রভেদ, মানে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব V2 ও V1, যেখানে কি V2 গ্রেটার দেন V1 হলে কি হবে, V2 থেকে V1 এর দিকে যদি কি পরিমাণ তাপ যায়, I তড়িৎ যায়, তাপ তো নয়, তড়িৎ যায় কোথা থেকে, V2 থেকে V1 এর দিকে I তড়িৎ গেলে আমরা কি বলতে পারি এখান থেকে, I সমান কত, V2 বিয়োগ V1 বাই R। আর কি, আর হলো রোধ। আইকে আমরা কীভাবে লিখতে পারি, আইকে আমরা এরকম লিখতে পারি না, যে আই সমান কী হবে, আই সমান কিউ বাই টি। কিউ মানে কি এখানে তড়িৎ আধান, টি মানে সময়, কিউ মানে কি তড়িৎ আধান বাই সময় ইন্টু V2 বাই V2 বিয়োগ V1 বাই আর। তো এই যে এই সমীকরণ 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি, আগের যে সমীকরণ ছিল মানে এই সমীকরণটা 1 নম্বরটা, কিউ বাই টি মানে কিউ, এখানে কিউ মানে কি তাপ, তাপ বাই সময় মানে তাপ পরিবহনের হার সমান θ2 বিয়োগ θ1 বাই ডি বাই কে এ। এটা 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ কি, কিউ বাই টি এখানে তড়িতাধান বাই সময় সমান V2 বিয়োগ V1 বাই আর। এ দুটো তুলনা করলে আমরা কী পাবো, আর সমান মানে 1 ও 2 তুলনা করে পাই কি পাবো না, আর সমান ডি বাই কে এ। এটা পাবো তো, আর সমান ডি বাই কে এ। এই আর কি বলা হয়, তাপীয় রোধ বলা হয় আর বাই ডি। এটা হচ্ছে তাপীয় রোধ তড়িৎ রোধের সমতুল্যের প্রমাণ। তারপরে 4-3, 4-3 কি বলেছে, যে 440 ওহম রোধের বাতিকে, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট লাইনে 10 ঘন্টা ধরে জন্য যুক্ত করা হয়। কাকে বলেছে, যে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট লাইনে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎশক্তির পরিমাপ বিওটি এককে নির্ণয় করো। তো বিওটি মানে কি জানি আমরা, এই বিওটি মানে জানি কিলোওয়াট ঘন্টা। এখান থেকে কিলোওয়াট ঘন্টা, এখানে ওয়াটই দেওয়া নেই, আমাদের ওয়াট বের করে নিতে হবে। তো ওয়াট আমরা এখান থেকে কী করে বের করতে পারবো না, এটা হচ্ছে 4-3। আমরা অঙ্ক থেকে কী বলতে হচ্ছে, উত্তপ্ত অবস্থায় বাতিটির রোধ কত, বাতিটির রোধ দেওয়া আছে কত না 440 ওহম। এটা দেওয়া আছে, বাতিটির রোধ দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আরেকটা জিনিস দেওয়া আছে, বলেছে যে মেন লাইনে কত, মেন লাইনে যুক্ত 220 ভোল্ট মেন লাইনে যুক্ত। অর্থাৎ আমরা বিভব প্রভেদ কত বলতে পারবো, বিভব প্রভেদ সমান 220 ভোল্ট। এবার আমরা সমীকরণ কি জানি, তড়িৎ ক্ষমতা পি সমান কত, পি সমান ভি স্কোয়ার বাই আর। এটা কি ক্ষমতা, পি সমান ভি স্কোয়ার, ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান 220 গুণ 220 ভি স্কোয়ার বাই আর এর মান কত 440। এখান থেকে যে মান বের করি কত পাবো আমরা, 2 কাটলো 110, অর্থাৎ 110 কী পেলাম ওয়াট, তাই তো। বাতিটির তড়িৎ ক্ষমতা কত পেলাম, 110 ওয়াট। এবার 110 ওয়াট ক্ষমতাযুক্ত বাতিটি 10 ঘন্টা চালালে ব্যয়িত তড়িৎ শক্তি পরিমাণ, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ কত হবে, 110 গুণ 10
ওয়াট ঘন্টা, কত হলো 1100 ওয়াট ঘন্টা। এবার বিওটি মানে কি জানি আমরা, ওয়াট ঘন্টা কিলোওয়াট ঘন্টা, এখানে কিলোওয়াট ঘন্টা কত বলো 1.1 কিলোওয়াট ঘন্টা, যেটাকে 1.1 বিওটি বলা হয়। তো উৎপন্ন তড়িৎ শক্তির মান কত, 1.1 বিওটি ইউনিট। এটা গেল 1 নম্বর। তারপরে 2 কোশ্চেন বলেছি, একটা অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করা হলে তার ভর বাড়ে না কমে, ভর একই থাকে, ভর কি হয়, একই থাকে। তারপরে কি বলছে, একটি বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত পরিবাহী তারের বিক্ষেপের অভিমুখ যে সূত্র দ্বারা নির্ণয় করা হয় সেই সূত্রটি লেখো। তো বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত পরিবাহী তারের অভিমুখ নির্ণয় করা হয় যে সূত্রের দ্বারা, কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয় না, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, যেটা সবাই পড়েছো, বারবার পড়তে হবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, কী বলেছে, যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী ও মধ্যমা, কি বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সাথে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। তারপর কি বলেছে না, একটু অহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভি ভার্সেস আই লেখচিত্রটি অঙ্কন করো। কি বলেছে না, অহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভি ভার্সেস আই লেখচিত্রটি প্রকাশ করো। এটা ভি অক্ষ, এটা আই অক্ষ। তো অহমীয় পরিবাহীর ক্ষেত্রে যে যদি আমরা ছবি আঁকি কেমন হবে, এটা এরকম হবে যখন বৈদ্যুতিক বাতি হবে, কারণ বৈদ্যুতিক বাতিও কি অহমীয় পরিবাহী, কি বৈদ্যুতিক বাতি অহমীয় পরিবাহী নয়। কারণ কি, বৈদ্যুতিক বাতিতে যদি আমরা তাপ দিই, বৈদ্যুতিক বাতি গরম হয়ে যায়, মানে উষ্ণতার পরিবর্তন হয়। তারপরে দেখো কত কোশ্চেন, 4 কি বলছে, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কি বলেছে, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কি, কোন অবস্থায় কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে তা ব্যাখ্যা করো। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে না, কোষের অভ্যন্তরীণ রোধ বলা হয় কি, কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের মধ্য দিয়ে ঋণাত্মক থেকে ধনাত্মক তড়িৎদ্বার অভিমুখে তড়িৎ প্রবাহ চলাচল করার সময় কোষ মধ্যস্থ সক্রিয় তরল তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, সেই বাধাকেই ওই কোষের অভ্যন্তরীণ রোধ বলা হয়।
তারপরে কি বলেছে এর সাথে একটা কোশ্চেন, যে কোশ্চেনটা ছিল বলেছে কোন অবস্থায় তড়িৎচলক বল তার প্রান্তীয় বিভব ক্ষুদ্রতর হতে পারে। কোন অবস্থায় হতে পারে না, আমরা কি জানি ভি সমান ই বিয়োগ আমরা জানি ভি সমান ই বিয়োগ আই ইন্টু ছোটো আর ব্যবহার করে পাওয়া যায় আই এর অভিমুখ বিপরীত হলে, অর্থাৎ আই এর স্থানে মাইনাস আই লেখা হলে ভি সমান কত হবে আই বিয়োগ আই মাইনাস আই আর কেটে আই যোগ ই যোগ আই আর। সুতরাং কোষের স্বাভাবিক প্রবাহ চালনার অভিমুখের বিপরীতে কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলে ভি গ্রেটার দেন ই হয়, অর্থাৎ ভোল্ট তড়িৎচলক বলটির থেকে বেশি হয়। অর্থাৎ বাহ্যিক তড়িৎ উৎস দ্বারা সঞ্চয়ক কোষের আহিতকরণ এর সময় সাধারণত এই ঘটনা ঘটে। অর্থাৎ চার্জিং যখন করা হয় ব্যাটারি, চার্জার বা রিচার্জেবল যে ব্যাটারিগুলো, তার ক্ষেত্রে এই ঘটনা লক্ষ্য করা যায়। তারপরে কোশ্চেন কি বলছে 4-5 যে 4-5 বলেছে কি যে সিইউ ও CuSO4 দ্রবণে তড়িৎ পরিবাহিতার মধ্যে দুটি পার্থক্য লেখো। কার কার বলেছে? 4-5 সিইউ আর CuSO4 দ্রবণ পার্থক্য কার তড়িৎ প্রবাহ। 1 নম্বর কি এই যে সিইউ এর মধ্য দিয়ে এখানকার কারেন্টের বাহককে ছোটো ছোটো করে লিখে দিই, তোমরা বড় করে লিখে নেবে। বাহক হলো কি, এর বাহক হচ্ছে ইলেকট্রন, বাহককে ইলেকট্রন। এখানে বাহক কে হয়, এখানে বাহক, এটা যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ CuSO4 কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই বাহক হবে কি আয়ন, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন। 2 নম্বর কি হবে, এর তড়িৎ পরিবহনের ফলে এর ধর্মের পরিবর্তন হয় না। আর এক্ষেত্রে কি হবে, ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়। এবার আরেকটা কোশ্চেন কি বলছে এর সাথে না, বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া লিখুন। অ্যানোডে সংঘটিত বিক্রিয়া কি হবে, অ্যানোডের বিক্রিয়া কি হবে Cu-2e Cu2+, এটা হচ্ছে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া। তারপরে কি বলছে, অথবা পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য এবং কেন। কে বলেছে, পারদ অর, তাই তো, পারদ আর কে অম্লায়িত জল। পারদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, পারদকে, পারদ একটা ধাতু, পারদকে, পারদ হচ্ছে ধাতু, আর অম্লায়িত জল কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি বলছে, পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য এবং কেন। তো পারদ হচ্ছে ধাতু, পারদকে তড়িৎ বিশ্লেষ্য বলা হয় না, তার মেন কারণ কি, পারদ আয়নে বিশ্লিষ্ট হতে পারে না, এখানে কি আয়ন পাওয়া যাবে না। আর এখানে কি হবে, অম্লায়িত জল আয়ন উৎপন্ন করে। কি কি আয়ন তৈরি করে, অম্লায়িত জল H+ আর OH- আয়ন তৈরি করে। এই H+ আর OH- তৈরি হয়, এই আয়নগুলো তড়িৎ প্রবাহন করে, সেজন্য অম্লায়িত জলকে বলা হয় কি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরে কি বলছে এর সাথে, ধাতুর তড়িৎ বিশোধন বলতে কি বোঝো। কি বলছে, ধাতুর তড়িৎ বিশোধন, এটা কত 4-5 অথবা, তাই তো। তড়িৎ বিশোধন কাকে বলে, সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুতে বিভিন্ন ধরনের অবিশুদ্ধি মিশে থাকে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধ ধাতু থেকে অশুদ্ধিগুলিকে দূর করে বিশুদ্ধ ধাতু তৈরি করার পদ্ধতিকে তড়িৎ বিশোধন বলা হয় বা তড়িৎ পরিশোধন বলা হয়। তড়িৎ বিশোধন কাকে বলে,
আছে। তড়িৎ বিশোধন বলছে কি সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুর মধ্যে কি থাকে, অবিশুদ্ধি মিশে থাকে, অবিশুদ্ধি মিশে থাকে। এই অশুদ্ধি দূর করে বিশুদ্ধ ধাতু পেতে কি করা হয়, তড়িৎ বিশ্লেষণ করা হয়। একেই তড়িৎ বিশোধন বলে। লাস্ট কোশ্চেন বলেছে কি H2S কে গাঢ় H2SO দ্বারা শুষ্ক করা যায় না কেন, বিক্রিয়া সহ লেখো। লাইকার অ্যামোনিয়া কাকে বলে? H2S কে গাঢ় H2SO দ্বারা শুষ্ক করা যায় না, কারণ কি? কারণ কি H2SO কি একটি তীব্র জারক পদার্থ এবং H2S বিজারক পদার্থ। H2SO কি একটি তীব্র H2SO4 দ্বারা শুষ্ক করা যায়, কারণ কি গাঢ় H2SO4 কি গাঢ় H2SO4 তীব্র জারক, কারণ তীব্র জারক এবং H2S কি H2S তীব্র বিজারক। তীব্র বিজারক তীব্র জারক পরস্পরের সাথে কি তীব্রভাবে বিক্রিয়া করবে, দিয়ে কী তৈরি করবে, যে H2S যোগ H2SO4 বিক্রিয়া করে কী তৈরি হবে, S প্লাস SO2 প্লাস H2O। অর্থাৎ আমরা দরকার ছিল আমাদের কি H2S, তো H2S বিশ্লিষ্ট হয়ে কী তৈরি হয়েছে, ধাতব বা অধাতব সালফার, মানে সালফারে মুক্ত হয়েছে। তো এখানে কি যেটা জারণ ঘটেছে, এটা বিজারণ ঘটেছে। এর জন্য এটাকে H2S দ্বারা শুষ্ক করা যায় না। লাইকার অ্যামোনিয়া কাকে বলে? লাইকার অ্যামোনিয়া কত 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এই গেল তোমাদের 4 নম্বর স্কুলের পুরো সলভ। পার্ট 1 এবং পার্ট 2তে করানো হয়েছে। পার্ট 1-এ করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি এর এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর, এবং পার্ট 2তে করানো হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে বড় কোশ্চেন রয়েছে তার প্রত্যেকটি প্রশ্ন উত্তর করা হলো। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।